if you are true to yourself, if you're true to your friendship, if you're true to your relationship with whoever it might be, বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব তোমার কলিগস, সেই ভালোবাসা যদি ঠিক থাকে, পিওর থাকে, তারা থেকে যাবে, কেউ চলে যাবে না। হ্যাঁ, হতে পারে যে রিলেশনশিপটা সেটা থাকবে না, কিন্তু বন্ধুত্বটা হয়তো থেকে যাবে যদি তার পার্টনারের সাথেই হয়। যদি একটা আঙুল অন্যর দিকে তুলি, বাকি তিনটা আঙুল নিজের দিকে থাকে, এই এত ট্রোলিং হয় তাদের নিজেদের জীবনে সমস্যা নিয়ে হতে পারে, কিন্তু তারা এটা দেখতে ভালো, তার অন্যের জীবনে কী চলছে সেটা নিয়ে কথা বলাটা তাদের কাছে বেশি ইম্পর্টেন্ট। কোন খেলাটা বিরাট কোহলি ওই ড্রাইভটা ঠিক করে মারলেন না, এটা এইভাবে মারা উচিত ছিল, সেটাও লোকে বলে। পলিটিক্যাল ব্যাপারে কে কার কী করা উচিত সেটাও মানুষ বলে দেয়। না, এই গল্পটা আমি ঋতুদাকে শুনিয়েছিলাম, ঋতুদা খুব পছন্দ হয়েছিল এবং বলেছিল এই গল্প রেখে দে, তুই যেঙ্গে ডিরেক্টর হবি সেঙ্গে তুই বানাস। এবং ঋতুদার বিশ্বাস চিরকালই ছিল যে আমি বেটার ডিরেক্টর হবো দ্যান অ্যান অ্যাক্টর। প্রসেনজিৎ চ্যাটার্জির অ্যাভারেজ আমি বলছি একটা ছবি করতে গেলে 2.5 থেকে 3 কোটি টাকা অ্যাভারেজ। শাহরুখ খানের অ্যাভারেজ ছবির কস্ট হবে 80 থেকে 100 কোটি টাকা। চিরঞ্জীবীর অ্যাভারেজ কস্ট হবে 150 থেকে 200 কোটি টাকা। 200 কোটি সাথে যদি 3 কোটির তুলনা করো, অন্য এখন দোষ অন্যের ঘাড়ে দিতে না ভেরি ইজি। পিপল আর সিটিং, জাস্ট দোষ আমার ভাই। আজকে আমি যখন ইন্ডাস্ট্রিতে ঢুকেছি তখন 700 হল ছিল, 700 ইন্টু অ্যাভারেজ 3 শোজ, 2100 শো। আজকে আমরা 200 শো নিয়ে মারপিট করছি, 100টা হল নিয়ে করছি, প্রাইম টাইম নিয়ে কোথায় গেল ওই হলগুলো? আমাদেরই তো দোষ। কার দোষ বলো তো? কি গল্প আমরা দিতে পারি? এগেন দ্যাটস ওয়াই আই এম কামিং ব্যাক টু, যে তুমি অ্যাক্রস দ্য টেবিল বসলে সমস্যার সমাধান বেরোবেই, নাহলে এটা সমস্যাই নয়। আই এম অলসো ওয়ান্ট টু বি আ পার্ট অফ দিস চেঞ্জ, আই ওয়ান্ট টু চেঞ্জ। কাজ কোথায়? সবাইকে কাজ দেবো, আরে কাজ দিতে পারবে না। অভিমান অনুভূতিটার সঙ্গে মানুষ ওতপ্রোতভাবে জড়িত। অভিমান তার উপরই হয় যে বন্ধু কিংবা যার প্রতি ভালোবাসা রয়েছে, তবে এই সময় ভাঙানোর হয়তো ঠিক সময়টা হয়ে ওঠে না। এই মুহূর্তে আমরা এমন একটা বিষয় আলোচনা করবো, এমন একটা ছবি নিয়ে আলোচনা করব যা 19শে জুন আসতে চলেছে এবং তার নাম অভিমান। আমার সঙ্গে এই মুহূর্তে সেই ছবি নিয়ে আড্ডায় রয়েছেন যিশু সেনগুপ্ত। প্রথমে তোমাকে কেটিভি বাংলায় স্বাগত। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। যে শব্দটা বললাম অভিমান, এই শব্দটার সঙ্গে কিন্তু আমরা সকলে জড়িত, ছোট থেকে বড়, হয়তো সেই ধরনটা বদলায়, তবে অভিমানটা কিন্তু আমাদের সকলের মনেই রয়েছে। তুমি কি বলবে, এই শব্দটা সবার মধ্যে থাকলে আমরা তো ভাঙানোর সময় পাই না, এটা কি কোথাও জেনারেশনের সমস্যা নাকি সময় নাকি ধৈর্য? এই জেনারেশনের কথা বলতে পারবো না, আর আমি এই জেনারেশন নই, আমার অনেক বয়স হলো এবার। সো বাট আই বিলিভ, আমার পার্সোনালি আগে হতো, এখন আর হয় না অভিমান। আর হলেও বেশিক্ষণ থাকে না, মানে ঘন্টা 2-1-3 মধ্যে, মানে কী লাভ আছে বলে ফোন করে নিই বা তার কাছে গিয়ে বলি, যদি সরি বলতে সরি বলে দিই। আমি এই ইমোশনটা খুব একটা নিজের কাছে রাখি না। যেমনটা তুমি বললে এখন মনে হয় যে অভিমানটা আর করে কি হবে, এই জন্যই বললাম যে এক একটা সময় হয়তো অভিমানের ধরনটা বদলায়। ছোটোবেলাতে যে অভিমানটা আমরা করতাম সেটা তো এখন মনে হয় যে না, ওইটার পিছনে আর সেই টাইমটা দেওয়ার ঠিক প্রয়োজন নেই। এটাই কি সময়, কি মনে হয় তোমার, এটা কি কোথাও খারাপের দিকেই যাচ্ছে নাকি এটা ভালো, নিজের ভালো থাকাটা প্রয়োজন? হ্যাঁ, নিজে ভালো থাকলেও তো অভিমান হয়, মানে অভিমানটা তো হয় ভালো লাগার ভালোবাসার মানুষগুলোর সাথে, সেটা বাবা মার সাথে হতে পারে, প্রেমিকার সাথে হতে পারে, পার্টনারের সাথে হতে পারে, বন্ধুর সাথে হতে পারে, কারোর সাথেই হতে পারে। অভিমানটা তো মানে এটা তো অনুভূতি, আজকের দিনে আলাদা অন্য দিনে আলাদা বলে। নো, সেটাই, উইথ এজ ইউ গেইন এক্সপিরিয়েন্স। ওয়াই উইথ এজ থিংস গো, উই চেঞ্জ। আমাদের এক্সপিরিয়েন্স আমাদের চেঞ্জ করে, আমাদের অভিজ্ঞতা আমাদের চেঞ্জ করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেটা আমি যখন আমার 10 বছর বয়স ছিল তখন যে অভিমান হয়েছে, আজকের বয়সে এসে সেই অভিমানটা তো হবে না, মানে সেটা তো জাস্টিফাই। আমি যদি আজকে 10 বছরের মতন অভিমান করে বসে থাকি তাহলে লোকে আমার পাগল বলবে। তো আই বিলিভ ইট চেঞ্জেস উইথ জেনারেশন, চেঞ্জেস উইথ ইউর এজ, ইট চেঞ্জেস উইথ ইউর এক্সপিরিয়েন্স। সো অবভিয়াসলি সেটা মানে আমি যে জিনিসগুলো খেতে ভালোবাসতাম 10 বছর বয়সে সেটা তো আজকে খাচ্ছি না, বা যেভাবে আমি ক্রিকেট খেলতে ভালোবাসতাম সেই সময়, ভালোবাসাটা একই রকম রয়ে গেছে, কিন্তু ফিজিক্যালি আমি সেইভাবে খেলতে পারবো না আজকে। ইট ইজ সেম, আই বিলিভ। সময়টাও দিয়ে উঠতে না, একদম পারি ক্রিকেট খেলার জন্য। ক্রিকেট খেলার কথা যদি বলো তাহলে আমি এখনও পারি, সময় আমি শুটিং ক্যান্সেল করে ক্রিকেট খেলতে পারি। একটু অভিমান নিয়ে আসবো। এই ছবিতে শুভশ্রী রয়েছেন এবং একটা লাইন টিজার এবং ট্রেলার দু জায়গাতেই রয়েছে যে থেকে যাওয়া। আমরা হয়তো থেকে যাওয়া এই শব্দটা মানুষের থেকে শোনাটাও হয়তো কমে গিয়েছে, যে না আমি থেকে যাচ্ছি, আমি আছি, তুমি যা ইচ্ছা তুমি থাকো, আমি থেকে যাচ্ছি। উইথ এজ উই চেঞ্জ,
বাট এইটা যে নেই আজকের দিনে এই নেগেটিভ জায়গাটাই আমি ভাবি না, বিকজ আই বিলিভ যে এই যে নেই, আজকে এটা খারাপ, আজকে ওইটা খারাপ, আজকে এটা শেষ হয়ে যাচ্ছে, এটা ইজ অ্যাবাউট মাইন্ডসেট। মাই মাইন্ডসেট ইজ নট লাইক দ্যাট। মাই মাইন্ডসেট ইজ আই বিলিভ আজকেও ভালো হচ্ছে, যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, যা ভবিষ্যতে হবে ভালোর জন্যই হবে, অ্যান্ড দিস ইজ হাউ আই লিভ মাই লাইফ, দ্যাট ইজ হাউ আই হ্যাভ কাম সো ফার। জীবনে আমরা মানুষ, আমরা ভগবান নই, মিস্টেক আমরা করবই, আমরা কেউ ব্ল্যাক বা হোয়াইট নই। অনেকে বলেন আমি একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেই, একদমই নয়, সবাই আমরা গ্রে, এটা আমার বিশ্বাস, এবং বিভিন্ন শেডস অফ গ্রে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেটা আগে ছিল সেটা এখনও, যেটা চেঞ্জ হয়েছে একমাত্র হাতে মোবাইল এসছে। আমার ছোটোবেলায় মোবাইল শব্দটা জানতাম না, মোবাইল মানে অন্য কিছু বুঝতাম। মোবাইল ফোন যে একটা নিয়ে অ্যাকচুয়ালি হাতে নিয়ে ঘুরবে এবং যেখানে সেখান থেকে ফোন করতে পারবো, সেটা কোনোদিন ভাবিনি ছোটোবেলায়। সেটাই একমাত্র চেঞ্জ হয়েছে। এবং আরেকটা জিনিসও, চেঞ্জ ইজ দি অনলি কনস্ট্যান্ট থিং ইন লাইফ। যে জিনিসটা কনস্ট্যান্ট সেটা হচ্ছে চেঞ্জ। প্রত্যেক দিন চেঞ্জ হচ্ছে, অ্যান্ড ইউ হ্যাভ টু অলসো অ্যাডাপ্ট টু ইট। বলে তো, এখনও তো বলে, আজকে শুনতে ভালো লাগে না, ছোটোবেলায় এটা বলতো কেন বাবা মা বলছে এটা, কিন্তু দ্যাট ইজ হোয়াট দ্য রিলেশনশিপ ইজ অল অ্যাবাউট, দ্যাট ইজ দ্য বিউটি অফ দ্য রিলেশনশিপ। বাবা কি ছেড়ে চলে গেল না তো, তাহলে ভালোবাসার মানুষগুলো থাকবে, কিচ্ছু চেঞ্জ হয়নি, এটা এখানে চেঞ্জ হই আমরা। আচ্ছা, কোথাও কি আমরা জাজ বেশি করি, মানে কি মনে হয় জাজের? জাজমেন্টটা বেড়ে গেছে, কারণ লোকের পেশেন্স কমে গেছে, এইটা আমার বিশ্বাস। কারণ আজকে সেটাও আমার মনে হয় বিকজ অফ টু মাচ অফ এক্সপোজার টু লট অফ থিংস হ্যাপেনিং অ্যারাউন্ড আস, সেটার যে এক্সপোজার বেড়ে গেছে বিকজ অফ দি সোশ্যাল মিডিয়া অ্যান্ড অল, সেই জন্য লোকের পেশেন্স কমে গেছে, রাগ বেড়ে গেছে, এগুলো হয়েছে, নো ডাউট। কিন্তু সেটাও তো আমার উপর ডিপেন্ড করছে, আমি তো অন্যের দোষ দিয়ে লাভ নেই না, আমি অন্যকে দোষ দেব কেন? আমি তো ওটার মধ্যে ঢুকছি, আমি তো সারাক্ষণ দেখতে চাইছি সোশ্যাল মিডিয়াতে কী হচ্ছে, আইতে ফেসবুক অর ইনস্টাগ্রাম অর এনিওয়্যার এলস, আমি আই এম স্ক্রোলিং অ্যান্ড আই ওয়ান্ট টু নো হোয়াট ইজ হ্যাপনিং অ্যারাউন্ড মি, দ্যাট ইজ কিলিং মি। বা আমি যদি তার মধ্যে ইফ আই গেট ইন টু দ্যাট হোল জোন যে এটাই লাইফ, আই এম কিলিং মাই সেলফ, ইট ইজ নো ওয়ানস ফল্ট, ইট ইজ মাই ফল্ট। আমি যদি একটা আঙুল অন্যর দিকে তুলি, বাকি তিনটা আঙুল নিজের দিকে থাকে, এই এত ট্রোলিং হয় তাদের নিজেদের জীবনে সমস্যা নিয়ে হতে পারে, কিন্তু তারা এটা দেখতে ভালো, তার অন্যের জীবনে কী চলছে সেটা নিয়ে কথা বলাটা তাদের কাছে বেশি ইম্পর্টেন্ট। সবাই এখন কুক, কোন রান্নায় কী দিতে হয় সবাই জানে, কোন খেলাটা বিরাট কোহলি ওই ড্রাইভটা ঠিক করে মারলেন না, এটা এইভাবে মারা উচিত ছিল, সেটাও লোকে বলে। পলিটিক্যাল ব্যাপারে কে কার কী করা উচিত সেটাও মানুষ বলে দেয়, সবটা সবাই জানে এখন, মোস্ট অফ দ্য পিপল। আই থিঙ্ক হোয়াট ইজ ইয়োর জব, ইউ ডু দ্যাট। আজকে ভোট করা, তুমি তোমার পছন্দের মানুষ, তুমি কি চাইছো সেই মানুষটা সেই কাজটা করছে কিনা গিয়ে ভোট দাও তা সেই মানুষটাকে। তোমার কোন ক্রিকেটারের ক্রিকেট খেলা দেখতে ভালো লাগে, তুমি তারটা দেখো, অন্য লোকটা কি করছে, ও এই ভুলটা করেছে, ওই আরে ভুল, তুই নিজের দিকটা দেখ, তুই কি করে আছিস জীবনে, এটা তুমি বিশ্বাস করো সব মানুষ সবসময় ঠিক, তুমি বিশ্বাস করো? প্লেন অ্যান্ড সিম্পল, দিস উইল আনসার ইউর অল দি আদার কোয়েশ্চেন্স। এটা আমিও ভুল করি, আমি বলছি না যে আমি একদম পারফেক্ট, এগুলো বলছে সব আমি করতে পারি না, আমি 80% টাইম ভুল, কিন্তু ওই 20%টাকে আমি চেষ্টা করবো 30% করার, যেটা ঠিক সেটা 30% করবো, সেটা 40% করার চেষ্টা করবো। 50% করতে পারলে আমি মানে আমি মেনে নেবো যে হ্যাঁ আমি একটা ভালো মানুষ তৈরি হচ্ছি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তুমি প্রডিউসার, অ্যাক্টর তো অবশ্যই সঙ্গে সঙ্গে প্রডিউসার, কোনটা বেশি কঠিন, মানে প্রডিউস করা নাকি অ্যাক্টর হওয়া? দুটো আলাদা প্রফেশন। প্রোডাকশন হয়তো একটাই প্ল্যাটফর্মে এই দুটো বিলং করে, কিন্তু দুটো আলাদা প্রফেশনে। অভিনেতা হওয়ার একটা আলাদা স্ট্রেস হয়, আলাদা তোমার প্রিপারেশন লাগে, আলাদা ডেডিকেশন লাগে। প্রডিউসার হওয়ার আলাদা পেশেন্স লাগে, আলাদা ডেডিকেশন লাগে, আলাদা টাকা লাগে। যেটা অভিনেতা হওয়ার জন্য টাকা পাই আমরা, ও প্রডিউসার হতে গেলে টাকা দিতে হয়, দুটো আলাদা জায়গা। বাট দুটোই দু রকমের স্কিল সেট দরকার হয়, দুটোই আলাদা প্রবলেমস নিয়ে আসে, প্রবলেম বলবো না, দুটো আলাদা চ্যালেঞ্জেস নিয়ে আসে। কী কী চ্যালেঞ্জেস যদি একটু জিজ্ঞাসা করি, কারণ আমরা বারংবার শুনে থাকি যে ছবি রয়েছে প্রডিউসার পাওয়া যাচ্ছে না, কেন প্রডিউসার নেই, প্রোডাকশন হাউসের কমতি, এই বিষয়গুলো কিন্তু আমরা বহুবার শুনে থাকি। কোথায় সমস্যা, যদি চ্যালেঞ্জেসের কথা বললে কোন বিষয়গুলো ঠিক চ্যালেঞ্জিং হয়ে ওঠে? এটাই তো সমস্যা, পয়সা জোগাড় করা। পয়সা থাকলে প্রডিউসার হতে পারবে যদি তার ইচ্ছে থাকে।
প্রডিউসার তো শুধু টাকা লাগানোটা কিন্তু প্রডিউসার নয়, সেটা ফাইন্যান্সার। টাকা লাগিয়ে দিলাম আমি প্রডিউসার হয়ে গেলাম, না। প্রডিউসার হচ্ছে যে প্রডিউস করে ওই কন্টেন্টটা, যে গল্পটা আমি বলতে চাইছি সেটাকে যে প্রডিউস করে তাকে প্রডিউসার বলে। যে ওই গল্পটার মধ্যে ইনভলভ থাকে, যে এই গল্পটাতে কী কী দরকার, কোন কোন আর্টিস্ট হলে ভালো হয়, সেখানে সে ডিরেক্টরের পাশে গিয়ে দাঁড়ায়, তারা প্রডিউসার। পয়সা লাগেই তো সবাই, যার যার কাছে টাকা আছে সেই প্রডিউসার হয়ে যেতে পারে। আই বিলিভ যে প্রডিউসার হ্যাজ টু বি আ ক্রিয়েটিভ পার্সন, তাকে ইনভলভ, তার প্যাশন থাকতে হবে এই কাজটার প্রতি, তাহলেই প্রডিউসার হতে পারে বলে আমার ধারণা। আকাশ চ্যাটার্জি নিয়ে যখন কথা বলবো তখন তো ঋতুপর্ণ ঘোষের বিষয়ে কথা না বললে হয় না, কারণ হ্যাঁ, না না, তুমি অভিমান এই বিষয়টাকে নিয়ে তুমি কথা বলেছিলে এবং তোমার ডিরেকশনের একটা ইচ্ছে ছিল ঋতুপর্ণ ঘোষের। এই ছবিটা ডিরেকশনের হ্যাঁ। ইচ্ছে ছিল না আমার, এই গল্পটা ঋতুদাকে বলা ছিল, তখন অভিমান নাম ছিল, তখন কোনো নাম ছিল না ছবিটার। এই না, এই গল্পটা আমি ঋতুদাকে শুনিয়েছিলাম, ঋতুদার খুব পছন্দ হয়েছিল এবং বলেছিল এই গল্প রেখে দে, তুই যেদিকে ডিরেক্টর হবি সেদিকে তুই বানাস। এবং ঋতুদার বিশ্বাস চিরকালই ছিল যে আমি বেটার ডিরেক্টর হব দ্যান অ্যান অ্যাক্টর, কারণ আমি নাকি খুব ইমোশনাল এবং আমি খুব আমি ছবিটা বোঝাতে, মানে আমি গল্প হয়তো বলতে খুব একটা ভালো পারি না, কিন্তু আমি শর্ট দিয়ে বোঝাই। সো আমি আমি এরকম শর্ট হবে, ফার্স্ট শর্টটা এইবার এখান থেকে শুরু হচ্ছে, এবার এরপরে আমরা এটা দেখছি, এরপর এটা দেখছি। তো তখন এইভাবে যখন গল্প বলেছিলাম এভাবে, তখন ঋতুদা বলেছিল যে তুই বেটার ডিরেক্টর হবি দ্যান অ্যান অ্যাক্টর। বাট সেটা এখনও অবধি হয়নি, যে কি হব দেখা যাক। একটু আমাদের সঙ্গে শেয়ার করো না, ওই সময় ঋতুপর্ণ ঘোষের ডিরেকশন তুমি দেখেছো, ঠিক মানে তোমাকে কোন কোন বিষয় অ্যাট্রাক্ট করতো, কারণ আমরা ওনাকে কোনোরকমভাবে পাইনি, একটু যদি শেয়ার করতে। ঋতু ওনার বিষয়ে কথা উঠলো, ঋতুপর্ণ ঘোষকে নিয়ে কীভাবে উনি ডিরেক্ট করতেন, এটা তোমার কোন কোন বিষয় ভীষণভাবে ক্লিক করেছিল? ক্লিক না, উনি উনি যেভাবে উনি একটা চরিত্রকে বুঝিয়ে দিতেন, বা ফর হিম হি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট রাইটার আই বিলিভ ইন, মানে ওয়াজ, ঋতুদা ওয়াজই বলবো এখন, মিস হিম, বাট দেন ইয়া হি ওয়াজ ওয়ান অফ দ্য great writers we have, film writers we have, or content writers we had in India আমার মনে হয়। এবং আমার ওটাই সব ছিল, কারণ তিনি একটা ঘরের মধ্যে দুটো মানুষকে বসিয়ে জাস্ট কনভারসেশনের মাধ্যমে অডিয়েন্সকে বসিয়ে রাখতে পারতেন। তো সেইটা আজকের দিনে খুব কম পাওয়া যায়। তো সেটা ওয়াজ ওয়ান অফ দ্য বিগেস্ট থিং। এবং ফর এনি অ্যাক্ট্রেসেস আমি বলবো, যে কোনো অভিনেত্রীর জন্য ওয়ার্কিং উইথ ঋতুপর্ণ ঘোষ ওয়াজ আ ডিলাইট, বিকজ উনি জাস্ট দেখিয়ে দিতে, মানে আমার চোখের সামনে দেখা রাইমা, অনন্যা, বিপাশা, মানে জাস্ট ঋতুদাকে কপি করে দিয়েছেন। মানে অনন্যা গড়া ন্যাশনাল অ্যাওয়ার্ডে, অনন্যা ইজ আ ব্রিলিয়েন্ট অ্যাক্ট্রেস, আমি কাউকে অভিনেত্রী হিসেবে কাউকে ছোট করছি না, কিন্তু ঋতুদা যেভাবে বোঝাতেন একজন অ্যাক্ট্রেসকে, মানে এটার থেকে শেখার আছে। সো আই হ্যাভ লার্নড আ লট ফ্রম হিম, মানে আই হ্যাভ বিকাম অ্যান অ্যাক্টর বিকজ অফ হিম। তার আগে অভিনয়টা জাস্ট করতাম, অভিনয়টা বুঝতে শুরু করেছি ঋতুদার সাথে কাজ করার পর। কিন্তু ইন্ডাস্ট্রির প্রতিও হয়তো তোমার খানিকটা হলেও অভিমান। এটা কেন মনে হয় তোমার বলবে? একটা সময় বলা হতো তোমাকে আনলাকিও জাস্ট ফর মানে কিছুটা পিরিয়ডের জন্য, সেইটা কখনো তোমাকে বছর 10-এর জন্য, কিন্তু অভিমান কেন থাকবে? সেটা সে কি মনে হয় যে সেইটা বলার জন্য কি আজকে সেই খারাপ লাগাটার থেকে কি আজকে এইটা, নাকি বলেছে ঠিক আছে সেটা আমার খুব একটা ম্যাটার করেনি, আই এম জাস্ট গোয়িং উইথ দ্য ফ্লো? এই অভিমানের মধ্যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি নেই, মানে এটা ফিল্ম ইন্ডাস্ট্রি নেই, মানে গল্পটা একদম আলাদা গল্প। তাহলে বললাম যে আনলাকির কথাটা যেটা বললাম, যে তুমি বলে অনেকটা টাইম পিরিয়ড, সেটা কি কখনো খারাপ লাগে? সেই সময় আমি জানতামই না, আমি সেই সময় কিন্তু চুটিয়ে কাজ করে যাচ্ছি। সব বড় বড় হিরোরা ছবি ছেড়ে দিচ্ছে, এগুলো একটা ছোট হিরো কাজ করে যাচ্ছে, শুক্রবার রিলিজ করছে, শনিবার দিন হাফ টাইম এসে ছবি চলেও যাচ্ছে। বাট আই ওন দোজ ফিল্মস। আজ ওই ছবিগুলোর জন্য আজকে আমি যেখানে পৌঁছেছি, আমি এটা বিশ্বাস করি এবং আমি এটা জেনেছি বহু বছর পরে। এটা আমাকে সৃজিত বলেছিল জাতিস্বর ছবির সময়, এ তুমি কেমন, তো আমার এখনও মনে আছে দিনটার কথা, এ তুমি কেমন তুমি গানে শ্যুট চলছে নজরুল মঞ্চে, তখন প্রায় দ্যাট ওয়াজ দ্য লাস্ট ডে অর সেকেন্ড লাস্ট ডে অফ দ্য শ্যুট। আমি জানিস তোকে নিতে কি অসুবিধা হয়েছিল আমার, কেন
তুই তো এলি নিজে, আমি তো একবারই হ্যাঁ বলে দিলাম, আমি তো আর না বলিনি। তো সে না, তো তুই জানতিস না তোর সম্বন্ধে এরকম বলে? বললাম না, মানে বলতো নাকি? আচ্ছা হ্যাঁ। বললাম তাহলে নিতো বলতো, বাট তার তার আগে ঋতুপর্ণ ঘোষের সাথে কাজ হয়ে গেছে। তার আগে আমার মোস্ট অফ দ্য মেজর ফিল্ম ফেস্টিভ্যালস আমি ঘুরে নিয়েছি। টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে রেড কার্পেটে অমিতাভ বচ্চনের সাথে হেঁটে নিয়েছি, সব করে নিয়েছি যা করার জীবনে। তো তা যদি বলতো মানে মানে আমার হ্যাঁ ইনিশিয়ালি খারাপ লেগেছিল, তারপরে ওটা নিয়ে ভাবিনি। সেখান থেকে বলবো একটা বিষয় যে আমরা জানি এই মুহূর্তে যতই ছবি রিলিজ করুক একটা বিষয় সবসময় তুলনা টানা হয়, সাউথের ছবি কত চলছে, বলিউডের ছবি কত চলছে। যেহেতু তুমি সব জায়গাতেই কাজ করছো, ভিন্ন ভাষায় কাজ করছো, সেখান থেকে কী মনে হয় যে কোথায় ল্যাক করছে আজকের দিনে দাঁড়িয়েও ইন্ডাস্ট্রি, নাকি এটা জাস্ট একটা কথা, জাস্ট লোকে বলে? এটা সে কি বোম্বাদা বলছিল, অ্যাকচুয়ালি উইচ ইজ সো ট্রু। আমাদের ইন্ডাস্ট্রিটা আমরাই বলি খারাপ চলছে। কেন বলছি তোমায়? আজকে একটা তেলেগু ছবি, আমি তেলেগু ছবি করেছি একমাত্র 18-19টা বা 20টা, আমি আই ডোন্ট রিমেম্বার, বাট সাম, এমন করে বলছো 18-19টা 20টা? না মানে বাই বাই ডিফল্ট আমার 100-র ওপরে ছবি হয়েছে, সেই জায়গায় যদি মানে 17-18টা যটাই ছবি করে থাকি তেলেগুতে করেছি, যেটা বুঝেছি একমাত্র দ্য ডিফারেন্স বিটুইন বোথ দ্য ইন্ডাস্ট্রি ইজ দি মানি। We have brilliant technicians out here. We have brilliant actors, actresses out here. আমাদের কোনো তফাৎ নেই। আমাদের ওরা জীবনে ভাবতেই পারবে না আমরা 12-14 দিন 15 দিন 16 দিনের ছবি করে ফেলবো, তার মধ্যে 4টে গান থাকবে। ওরা ইম্যাজিনই করতে পারবে না, জীবনে ভাবতেই পারে হ্যাঁ হয় নাকি, এটা ভাববে ওরা। বম্বেও ভাববে অ্যাকচুয়ালি। বম্বের একটা, আমি যদি বলি আজকে একটা প্রসেনজিৎ চ্যাটার্জি অফ হিয়ার, উনি যে টাকার ছবি করেন বাংলায়, একটা অমিতাভ বচ্চন অফ বা শাহরুখ খান অফ বলিউড, একটা চিরঞ্জীবী অফ তেলেগু। প্রসেনজিৎ চ্যাটার্জির অ্যাভারেজ আমি বলছি একটা ছবি করতে গেলে 2.5 থেকে 3 কোটি টাকা অ্যাভারেজ। শাহরুখ খানের অ্যাভারেজ ছবির কস্ট হবে 80 থেকে 100 কোটি টাকা। চিরঞ্জীবীর অ্যাভারেজ কস্ট হবে 150 থেকে 200 কোটি টাকা। 200 কোটির সাথে তুমি যদি 3 কোটির তুলনা করো, আইদার ইউ আর আ ফুল অর দে আর আ ফুল যে কম্পেয়ার করছে, আর তুমি কম্পেয়ারটা শুনছো, সেটা নিয়ে ইন্টারভিউ করছো। এটা আমার না আই এম টেলিং ইউ বাই এম আমার খুব খারাপ লাগে যখন আমরা নিজেদেরই বলি আমাদের ছবি চলছে না। আজকে ফুল পিসিও যে টাকায় তৈরি হচ্ছে, যে বিজনেস করছে, চলছে। তার আগেই সোনাদা এসছে, সোনাদা চলছে। তার আগে কাকাবাবু চলছে। এভরিথিং ইজ রানিং। ফিল্মস আর রানিং। উই ওয়ান্ট টু বিলিভ দ্যাট আমার ছবি চলছে না, এইটা আমরাই বলি, আমাদের মিডিয়ারাই এটা বলে, আর দর্শক সেটা শোনে এবং দর্শক সেটা মানে। আমরা কোনো দিন বলি না। কটা লোক বলছে একটু বলবে? কটা লোক আজকে প্রমোশনে আমরা তো কথা বলেছি যে বলছি যে আমরা ইন দ্য সেন্স আই এম অলসো টু বি ব্লেম। আমি শুধু তোমার কথা বলছি না, আমি কি বললাম, একটা আঙুল তুললে 3টে আঙুল নিজের দিকে থাকে। আই এম অলসো টু বি ব্লেমড। আই ট্রাই নট টু সে দিস যে আমার ইন্ডাস্ট্রি খারাপ না, চলছে না। দেয়ার আর প্রবলেমস উইচ আর নট রিলেটেড টু ফিল্ম বিজনেস, which are again my fault. I have allowed those problems. আজকে আমি যদি অ্যালাউ না করতাম, ওই প্রবলেমগুলো আমার সাথে হতো না। আমি অ্যালাউ করেছি বলেই হয়েছে। অন্য এখন দোষ অন্যের ঘাড়ে দিতে না ভেরি ইজি। পিপল আর সিটিং, জাস্ট দোষ আমার ভাই। আজকে আমি যখন ইন্ডাস্ট্রিতে ঢুকেছি তখন 700 হল ছিল, 700 ইন্টু অ্যাভারেজ 3 শোজ, 2100 শো। আজকে আমরা 200 শো নিয়ে মারপিট করছি, 100টা হল নিয়ে করছি, প্রাইম টাইম নিয়ে নিয়ে। কোথায় গেল ওই হলগুলো? আমাদেরই তো দোষ। কার দোষ বলো তো? কী গল্প আমরা দিতে পারি? এগেন দ্যাটস ওয়াই আই এম কামিং ব্যাক টু কন্টেন্ট। ইউ হ্যাভ টু গিভ গুড কন্টেন্ট। You can be Greg Ripek of any industry. You can be Clint Eastwood of any industry. You can be Amitabh Bachchan of any industry. You can be Kamal Hassan, Chiranjeevi, Mammootty, Mohanlal of any industry. Content তোমায় দিতে হবে। এটা বুম্বাদা বারবার বলে, কন্টেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কন্টেন্ট ইজ কিং। আজকে ভালো গল্প দিলে চলবে, চলছে তো। তুমি নিজেই বললে এই ছবিগুলো তো চলছে, বিজনেস করছে। আর যে টাকায় বানানো, আমি যদি রেশিও ওয়াইজ বলি, আমার ইন্ডাস্ট্রি কিন্তু অনেক ইন্ডাস্ট্রি থেকে এগিয়ে আছে, অনেক ইন্ডাস্ট্রি থেকে এগিয়ে আছে। তো
তুমি তুমি যদি এটা একটা নিজে রিসার্চ করো, অ্যাভারেজ বম্বের ছবি বাজেট ওয়াইজ ওরা যে বিজনেস করে আর আমাদের বাজেট ওয়াইজ আমাদের যে বিজনেসটা হয়, প্লিজ গো অ্যান্ড ডু অ্যান রিসার্চ, ইউ উইল বি শকড। আই এম নট কিডিং। এগুলো নিয়ে আমরা কেউ কথা বলি না, আমরা শুধু খারাপ, আমাদের খুব খারাপ চলছে, আমাদের ইন্ডাস্ট্রি এটা খারাপ, আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করতে দেওয়া হচ্ছে না, আমাদের প্রবলেমস আর দেয়ার, আই এম নট ডিনাইং ইট, বাট প্রবলেমস আর উইদিন আস। আমি আমার প্রবলেমটা কোথায় হয়ে গেছে, আমার বাবার সাথে আমার ঝগড়া হচ্ছে, আমি কি পাশের বাড়ির কাকুকে বলছি দেখে ও বাবা এরকম, বাবাকে দেখে নেবো, আরে কাকু তুই বাবার সাথে কথা বল, বা আমার ভাইয়ের সাথে আমার প্রবলেম হচ্ছে, আমি গিয়ে বলছি পাশের পাড়ার, কাকু গিয়ে সেটা সোশ্যাল মিডিয়া লেখে। সোশ্যাল মিডিয়ায় লিখছে, আরে নিজে তুই কাকুর সাথে বসে সলভ করে নে। অ্যান্ড বিলিভ মি, এটা আমি বিশ্বাস করি যে তুমি অ্যাক্রস দ্য টেবিল বসলে সমস্যার সমাধান বেরোবেই, নাহলে এটা সমস্যাই নয়। সো দিস ইজ মানে আই আই এম অলসো ওয়ান্ট টু বি আ পার্ট অফ দিস চেঞ্জ, আই ওয়ান্ট টু চেঞ্জ, ফার্স্ট আই হ্যাভ টু চেঞ্জ, দোষ আমার। তুমি তো প্রবলেমের কথা বললে, তো আমি একটুখানি ঢুকি যে এই মুহূর্তে ক্যালেন্ডার নেই, ফেডারেশনও ডিসলভ হয়ে গিয়েছে, তো কি মনে হচ্ছে যে কতটা আরও সোজা হয়ে যাবে এই মুহূর্তে সব কিছু রিলিজ করা থেকে শুরু করে, আর কোনো বাধা থাকলো না যে এত বাজেট না হলে এটা করা যাবে না, এত টেকনিশিয়ান নিতেই হবে, ক্যালেন্ডার ওয়াইজ রিলিজ করতে হবে, এই সমস্যাগুলো এখন আর নেই, কী মনে হচ্ছে কতটা সোজা হয়ে যাবে, তাহলে কি অনেকটা প্রবলেম সলভ হয়ে গেল? দেখো, একটা কিছু চেঞ্জ হতে টেক্স টাইম, কোথায় গিয়ে দাঁড়াবে আমি জানি না। আগের প্রবলেমটা আমার প্রবলেম ছিল, আই অ্যালাউড ইট, যেটা আই সেড ইট। সো এখন আমাকেই আমরা যদি ঠিক হই সবটা ঠিক হবে। কি হয়ে গেছে এখন, তুমি ভালো চাইছো, আমি ভালো চাইছি না, না তুমি ধরো এটাকে, ধরো এই ক্যামেরাটাকে তুমি ঠিক করতে চাইছো, আমি এই ক্যামেরাটাকে ঠিক করতে চাইছি, কিন্তু তোমার সাথে আমার ঝগড়া, কেউ ক্যামেরাটাকে ঠিক করবো না, আমি তোমাকে করতেও দেবো না, এইটা হয়ে গেছে প্রবলেম আমাদের। করতে আমরা দুজনেই ভালো চাই, যেই হোক, এনি ওয়ান হু ইজ ওয়ান্ট টু ডু গুড, দে ওয়ান্ট টু ডু গুড। প্রবলেম হচ্ছে আমাদের নিজেদের প্রবলেমটার জন্য এই গুডটা হচ্ছে না। উই হ্যাভ টু সলভ, উই হ্যাভ টু ফরগেট অ্যাবাউট আওয়ার প্রবলেম অ্যান্ড ডু দ্য গুড। এটা যদি তুমি বৃহত্তর জায়গায় ভেবে নাও, দেখে নাও, প্লেস করে নাও। এই কথাটা বললে তাহলে তো যারা রয়েছে তারা ইন্ডাস্ট্রিরই, তাহলে তারা তো ইন্ডাস্ট্রির সমস্যাগুলো বোঝেন, কিন্তু তার সঙ্গে দলের সঙ্গেও যুক্ত, মানে রাজনীতির সঙ্গেও যুক্ত। এটা আই বিলিভ, একটা এক্সাম্পল দিয়ে দেবো, বহু বছর আগে তুমি তখন ইন্ডাস্ট্রিতে অ্যাজ আ তোমার প্রফেশনে এসছো কিনা আমি জানি না, আমি এসেছিলাম, আমার অনেকটাই বয়স হয়েছে, হতে পারে আমি জানি না। সৌমিত্র চ্যাটার্জি, আমাদের এই টেকনিশিয়ান স্টুডিও বিক্রি হয়ে যাওয়ার কথা হচ্ছিল, এবং সেই সময় আমরা সবাই মিলে গিয়ে রাইটার্স বিল্ডিংয়ের বাইরে থাকি, প্রায় 2 দিন 2.5 দিনের গল্প, এটা আমার মনে পড়ছে না এক্স্যাক্টলি। সৌমিত্র চ্যাটার্জি কোন ইয়েতে, আইডিওলজিতে বিশ্বাস করতেন? বামপন্থী। আর তখন আমাদের ইয়ে ছিলেন হচ্ছে বুদ্ধদেব বাবু, উনি কি বামপন্থী। গভর্নমেন্ট বিক্রি করে দেওয়ার কথা বলছিল হচ্ছে টেকনিশিয়ান স্টুডিও, কে কি দাঁড়িয়ে কথা বলেছিল জানো? সৌমিত্র চট্টোপাধ্যায়। দ্যাট ওয়াজ মাই ইন্ডাস্ট্রি অ্যান্ড আই বিলিভ ইন দ্যাট ইন্ডাস্ট্রি। এটাই তো হওয়ার ছিল, এবং আমাদের কিন্তু ওই স্টুডিওটা তখন বিক্রি হয়নি। দিস ইজ হোয়াট আই এম টকিং অ্যাবাউট। আমাদেরকে ঠিক হতে হবে, বাকিটা ঠিক হয়ে যাবে। আমরাই ঠিক নেই, আমরা ভুল করছি, আমি ভুল করছি। I will not blame anyone else. And I know if we change, everything will change. Business will happen, good films will happen, everyone will work. আরেকটা শুনছি যে সবাই কাজ করবে, কি করে সবাই কাজ করবে? আমার টেকনিশিয়ান প্রায় 8-9 হাজার টেকনিশিয়ান। আমি আর্টিস্ট ফোরামের কথা বলি, আই এম আ মেম্বার অফ আর্টিস্ট ফোরাম। আমার 5,000 মেম্বার আছে, 2,500 অ্যাক্টিভ, তার মধ্যে কাজ করে কজন জানো? 500 জন। 500 রেগুলার অভিনয় করে। বেশ কিছুজন ব্যানও ছিলেন, ওটাই বলা হচ্ছিল যে ব্যান কালচারও উঠে যাবে এবং সবাই কাজ। মিথ্যে কথা বলেছে তোমায়, ব্যান ফ্যান এগুলো নিয়ে আর কথা বলো না। 500 জন কাজ করছে, ব্যান মানে তুমি বলতে চাইছো 4,500 লোক? ও আচ্ছা, আমি বললাম 4,500 লোক ব্যান ছিল, 500 জন কাজ করেছে। একটা ইন্ডাস্ট্রিতে মানে আমাদের অবস্থা কি? আই আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং। তার মানে আমার কাজ নেই ইন্ডাস্ট্রিতে।
আমার কাজ আনতে হবে, কাজ ক্রিয়েট করতে হবে, তাহলেই 500টা 700 হবে, 700টা 1000 হবে, 1000টা 2000 হবে, 2000টা তাহলে ওই 5000 মেম্বারের মধ্যে যে 2500ই ধরে নিচ্ছি, চল 2500 তো অ্যাক্টিভ মেম্বার, অনেকে কার্ড এসে কার্ড করে নেয়, কাজ করে না, তারপর চলে যায়, অনেকেই আছে, সেটা হয়, যে টেকনিশিয়ানদের মধ্যে হয়, আর্টিস্টদের মধ্যে হয়। উই হ্যাভ টু ক্রিয়েট দ্যাট কাজ। আজকে চ্যানেল বলতে 3টে চ্যানেল, তার মধ্যে একটা চ্যানেল প্রায় নেই, মানে জি আর আমার স্টার ছাড়া কোনো সিরিয়াল নেই। সানেও বোধহয় প্রায় কমে এসছে, দুটে কালার্সে বন্ধ হয়ে গেছে, আকাশাটে কিছু চলছে। সো ওয়্যার ইজ দ্য ওয়ার্ক? আমি যখন ফিল্মে আসি তখন অ্যাভারেজ 80 থেকে 100টা ফিল্ম রেজিস্টার্ড হতো। আমি কিন্তু হিস্ট্রির কথা বলছি, আমি হিস্ট্রির জায়গায় চলেই গেছি। আমি 2001, 2002, 2003-এর কথা বলছি। অ্যাভারেজ 100 থেকে 80 থেকে 100, তখন আমরা লক্ষ্মী পার্টি বলতাম, প্রচুর ছবি হতো, অর্ধেক ছবি হয়ে বন্ধ হয়ে যেত, এরকম হতো। সব মিলিয়ে 80 থেকে 100টা ছবি রেজিস্টার হচ্ছে অ্যারাউন্ড 50-60 ফিল্মস। আজকে কটা হয় জানো? রেজিস্টার্ড কত হয়েছে লাস্ট ইয়ার জানো? আমি সেখানে জানতে পারলাম, আই ওয়াজ শকড। ইউ উইল বি শকড। 28টা না কটা ছবি, 28 না 30টা ছবি বোধহয় ইয়ে হয়েছে, সামথিং লাইক দ্যাট, এক্সাক্ট নাম্বারটা আমার মনে নেই। মানে আই ওয়াজ শকড বিকজ মানে ওইখান থেকে এখানে চলে এসেছি আমরা। কাজ কোথায়? সবাইকে কাজ দেবো, আরে কাজ দিতে পারবে না, তাহলে তোমাকে উই উইল ভেরি হ্যাপি ইফ ইফ পিপল আর সেইং দ্যাট সবাই কাজ করবে। আই উইল বি দ্য হ্যাপিয়েস্ট পার্সন। সবার টাকা নিয়ে বাড়ি ফিরবে বস, জায়গা কোথায়? কাজটা করতে হবে। কেউ ব্যান ওই সেই, তার মধ্যেও এই কালচারগুলো আমার দোষেই হয়েছিল, যে এর সাথে এ কাজ করবে না, ওর সাথে ও কাজ করবে না, ওর সাথে আমি অ্যালাউ করেছিলাম, তাই জন্যই হয়েছে। মানে আই বিলিভ ইন ইট, এটা আমি মক করে বলছি না, আমি বিশ্বাস করি আমি অ্যালাউ করেছি এবং আমার সাথে যারা ছিল সবাই অ্যালাউ করেছে বলে ওটা হয়েছে। আমি যদি দাঁড়াতাম, আমার সাথে যদি 5টা, আমাদের নিজেদের এক জায়গায় আসতে হবে না বাবা। If I stand with everyone, shoulder to shoulder, none of anyone can change us. No one can change us. It's my belief. একটু অভিমানে ফিরি, ঋষির চরিত্র হয়ে উঠতে কতটা, মানে কি রিসার্চ ওয়ার্ক দিয়ে যেতে হয়েছিল? আমি জীবনে কোনো রিসার্চ করিনি কোনো পার্টের জন্যই। আই বিলিভ ইন স্পন্টেনিটি, আই বিলিভ ইন দ্য সারাউন্ডিং, আমি যেখানে কাজ করছি সেখানে। তো সেই জায়গায় আমি খুব একটা ইয়ে করি না। আমার কাছে স্ক্রিপ্টটা বাইবেল। আমি আমার চরিত্র যদি স্ক্রিপ্টে লেখা থাকে, যদি তার ছোটোবেলাটা লেখা থাকে বা থাকে, তাহলে খুব একটা খাটতে কম হয় আমার। কিন্তু সেটা না হলে এইটা না, আমি খাটনি মনে করি না, এটা মনে করি ইট ইজ মাই রেসপন্সিবিলিটি, বিকজ দ্যাটস হোয়াট আই ডু, দ্যাটস হোয়াট আই গেট পেড ফর। সো সেটা করি এবং তারপরে ডিরেক্টরের সাথে আলোচনা করে কিছু মাইনাস হয়, কিছু প্লাস হয়, এবং ওই ফার্স্ট সিনটা যেভাবে হয়ে যায় ডিরেক্টরের আমার এই মিলিয়ে ফিলিয়ে, ওইটা আমার কাছে লক হয়ে যায়। দ্যাট ইজ মাই ক্যারেক্টার, সো দ্যাট আই ফলো, ওই আর্টটাকে আমি ফলো করি। সৌরভদাকে এত সিরিয়াস বানালে কি করে? সৌরভ সিরিয়াস, আমি নই। সৌরভ প্রচণ্ড সিরিয়াস, আই অ্যাম নট। ও অনেক অনেক বেশি ওই কাম কম্পোজ। আমি ইমোশনাল, আমি খুব ইমোশনাল, আই এম ভেরি ইমোশনাল। ও ইমোশনাল নয় বলবো না, কিন্তু ও অনেক অনেক কম্পোজ, অনেক 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 গ্রাউন্ডেড ইন দিস দ্যাট ওয়ে অফ ইয়ে। আমি ইমোশনাল, আমি ইমোশনালি অনেক কিছু বলে ফেলি, করে ফেলি। ও সেটা নয়, ও খুব ক্যালকুলেট। ওর আমার ওটাই একটা প্লাস পয়েন্ট। ও আমাকে দাদা না, আজকে এত কথা বললাম, পাশে বললাম না দাদা, এটা করতো। একদম শেষ করবো, শুভশ্রীদির সঙ্গে কাজ, এবং এটা তোমার দ্বিতীয় কাজ একদম অনেক বছর পর, যদি আমি ভুল না করি। কতটা চেঞ্জেস দেখলে? ম্যাসিভ। নর্থ পোল, সাউথ পোল, শি হ্যাজ, এটা আমার বিশ্বাস এই ছবির পরে পিপল উইল সি আ নিউ শুভশ্রী। আগেও কাজ করেছে, উইথ ডিউ রেসপেক্ট টু গৃহপ্রবেশ, উইথ ডিউ রেসপেক্ট টু ওর ইন্দুবালা। এই ছবিতে ও যা করেছে, ওর অ্যাওয়ার্ড পাওয়া উচিত, ইফ নট এনিথিং এলস। মানে সে যারা ফ্যাবুলাস জব, এবং ও যে শুভশ্রীকে আমি দেখেছিলাম শেষ বলে কিছু নেই, আর আজকে যে শুভশ্রীকে অভিমানে দেখেছি, আমি কম্পেয়ারই করতে পারবো না যে এই মেয়েটাই ওই মেয়েটা। সারা ইজ ডুইং ভেরি ওয়েল, যারা অনেকটাই ছোট, ওদের সঙ্গে যোগাযোগ আছে? হ্যাঁ একদমই আছে। কেন মনে হলো তোমার যোগাযোগ নেই? অভিমান হয় ওদের
ওদের সঙ্গে এখনো সেই মানে সেই বাবা মার রাগারাগিটা কেন তাদের সন্তানের সাথে অভিমান হবে? মানে হয় না যে এখন যেটা আমাকে বলে এই রাত্রিবেলা ফিরছিস কেন, এটা বা এই রাত্রিবেলা এই তাড়াতাড়ি, মানে ওই বিষয়টা এখন অভিমান না, ওটা তো প্রোটেক্টিভনেস, ওটা হ্যাঁ, মানে অভিমান। ওই বিষয়টা হয়। হ্যাঁ, কেন হবে না? আই এম ভেরি প্রোটেক্টিভ অ্যাবাউট মাই চিলড্রেন, অ্যাবসলিউটলি। ওরা তোমাকে বকা বকা দেয় এখন? না, সে বকা দেওয়ার জায়গায় নেই, এখন অবধি সেই জায়গায় পৌঁছায়নি, না বাট মানে ওই শাসন করে না বাবাকে মেয়েরা না, সেটা- আমার ছোটবেলাতে কোনোদিন সেটা করেনি খুব একটা। একদম শেষ করবো, কবে আসছে আরেকবার জানিয়ে দাও অভিমান। 19 জুন সিনেমা হলে আসছে অভিমান, এবং প্লিজ দেখুন, আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ Thank আমাদের you. এতটা সময় দেওয়ার জন্য। এরকম আরও সাক্ষাৎকার দেখতে হলে চোখ রাখুন KTV বাংলার পর্দায়। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অনুষ্কা, KTV বাংলা, কলকাতা।